গল্পের শুরুতেই দেখানো হয় সেনজুকে তার হাত এখানে বাঁধা অবস্থায় রয়েছে আর সে এখানে একটি মেয়েকে বলে তুমি আমাকে এখনই মেরে ফেলো। আর আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাকে এখানে টুকরো টুকরো করে ফেলবো, কিন্তু প্রাচী কোনো কিছু বুঝতে পারে না। প্রাচীর মাথায় পেন হতে শুরু করে আর সিস্টেম এখানে প্রাচীকে বলে তুমি এখন এমন একটি মেয়ের বডিতে এসেছো যে মেয়েটি তার নিজের হাজবেন্ড শানজুকে অনেক বেশি অত্যাচার করে আর তার উপরে অনেক বেশি জুলুম করে। প্রাচী তখন রুমের ভিতরে অনেক সব অস্ত্র দেখতে পায়। এইসব দেখার পর অবাক হয়ে যায় আর বলে এটা তো অনেক বেশি খারাপ একটি কাজ, আমি তাহলে এইসব কিছু দিয়ে এতদিন এই ছেলেটির উপরে অত্যাচার করেছি। আর ভয় পেয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেয়ের এসে বলে মিস আপনি এক্ষুনি কোথায় যাচ্ছেন, আপনার টাইম এখন পর্যন্ত শেষ হয়নি। প্রাচী বলে কি আমি এখান থেকে বের হতে পারবো না। শানজু ওর কথাগুলো শোনার পর এখানে মনে মনে বলে এই মেয়েটি এক নাম্বারের চিটার আর খারাপ একটি মেয়ে। মেয়েটি তখন প্রাচীকে বলে আপনি এখন এখান থেকে যেতে পারবেন না, ধাক্কা দিয়ে ওকে আবারও রুমের ভিতরে পাঠিয়ে দেয়। যেখানে শানজু প্রাচীকে বলে তুমি আমাকে কি দিয়েছো। প্রাচী ওর দিকে তাকায় আর বলে আমি তোমাকে কি এমন দিয়েছি। তখন ওখানে কিছু বোতল দেখতে পায়, আসলে ও তো এখানে মেডিসিন দিয়েছে শানজুকে। এই কারণে শানজুকে সরি বলে আমার এগুলো তোমাকে দেওয়া একদমই উচিত হয়নি। তখনই আমার প্রাচীর হাড়ে পেন হতে থাকে, যেটা দেখার পর শানজু বলে আমি জানি এখানে আবারও অভিনয় করতে শুরু করেছে। তখনই প্রাচীকে আবার সিস্টেম বলে তুমি যে মেয়েটির বডির ভিতরে এখন রয়েছে ওই মেয়েটির হাড়ের সমস্যা রয়েছে, যার কারণে মাঝে মধ্যেই তোমার এরকম হাড়ে পেন হবে। প্রাচী তখন রাতে ওখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে প্রাচীর ঘুম ভেঙে যায় আর ওর পুরো বডি অনেক বেশি পেন ছিল। তখন মেয়েড এসে বলে আপনি ঠিক আছেন তো। প্রাচী বলে আমি ঠিক রয়েছি, কিন্তু আমার বডি ঠিক নেই, অনেক বেশি পেন করছে। মেয়েট প্রাচীকে দেখে বলে আপনাকে আজকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। প্রাচী এটা শোনার পর খুশি হয়ে যায়। এরপরে মেয়েট প্রাচীকে আবারও বলে আপনি দিন দিন অনেক বেশি সুন্দরী হতে চলেছেন। প্রাচী এরপরে মেয়েটকে জিজ্ঞাসা করে শানজু এখন কোথায় রয়েছে। মেয়েট বলে ও আর কোথায় থাকবে, এখন বাইরে রয়েছে, ওকে তো মারধর করা হচ্ছে। যেটা শোনার পর প্রাচী বলে কিন্তু ওকে কেন মারধর করা হচ্ছে। মেয়েট বলে আপনার ভাই তো বলেছে ওকে মারধর করার জন্য, শানজুকে 200 বার মারার জন্য অর্ডার দিয়েছে। এইটা শোনার সাথে সাথে প্রাচী বলে এটা একদমই ঠিক হয়নি আর ও তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, দৌড়ে যেতে থাকে শানজুর কাছে। এইদিকে শানজুকে দেখানো হয় ওকে তো অনেক বেশি মারধর করেছিল। তখন ওখানে প্রাচী আসে আর বলে তোমরা কেউ আর এখানে শানজুকে মারবে না। শানজু এখানে প্রাচীকে দেখতে পায়। একজন গার্ড বলে আপনার ভাই তো অর্ডার দিয়েছে একে মারার জন্য। তখন প্রাচী বলে আমি বলেছি না তুমি আর একে একদমই মারবে না, তাহলে আর ওকে একদমই মারবে না, ওকে মারা বন্ধ করো। শানজুর বাজে অবস্থা দেখার পর শানজুকে একটি মেডিসিন খেতে বলে, কিন্তু শানজু বলে আমি তোমার হাত থেকে এটা একদমই খাবো না। প্রাচী মনে মনে বলে আমি ওকে সাহায্য করতে এসেছি আর এখন কিনা এখানে ও বায়না দেখাচ্ছে। আমার মনে হয় জোর করে ওকে মেডিসিন খাওয়াতে হবে। জোর করে মুখের ভিতরে মেডিসিন ঢুকিয়ে দেয়, কিন্তু শানজুর কাছে এটাই মনে হচ্ছিল পেরি ওকে কোনো বিষ খাইয়ে দিয়েছে। প্রাচীর ভাই এসে বলে তুমি কেন একে মারধর করতে দিচ্ছ না, তুমি তো জানো একে যদি শাস্তি না দিই তাহলে এ আবারও আগের মতো সেম কাজ করতে থাকবে, তাই এর শাস্তি এখনো প্রাপ্ত রয়েছে। প্রাচী বলে একে কেন তুমি মারার অর্ডার দিয়েছো, এমন কি করেছে। আর ও তো কোনো কিছু জানতো না, এই কারণে ওর ভাইকে বলে ঠিক আছে তাহলে আমি একে নিজেই মারবো। আর গার্ডদেরকে বলে ওকে গিয়ে রুমের ভিতরে রেখে আসো। গার্ডরাও তখন এখান থেকে শানজুকে নিয়ে যায়। ভাই এখানে প্রাচীকে বলে একটি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, সেইটা অনেক বেশি ভালো হতে চলেছে। প্রাচী এটা শোনার পর খুশি হয়ে বলে আমি ওখানে অংশগ্রহণ করব। এতে ভাই বলে যদিও কম্পিটিশনটা অনেক বেশি ভালো, কিন্তু ওখানে আমি তোমাকে যেতে দিতে পারবো না। প্রাচী বলে আপনি আমাকে কেন যাওয়ার অনুমতি দিচ্ছেন না। ভাই বলে তুমি তো জানো তোমার শরীরটা অনেক বেশি খারাপ থাকে, তাই আমি ওখানে তোমাকে যেতে দেব না। প্রাচী মনে মনে বলে আমি তো যে কোনো ভাবে ওখানে চলে যাব। আর ভাই এখানে প্রাচীকে একটি বুক দেয় পড়ার জন্য। এরপরে প্রাচী কিছু ক্যান্ডি নিয়ে আসে শানজুকে দেখার জন্য। এখানে শানজুর অবস্থা অনেক খারাপ ছিল, তাই ও মনে মনে বলছিল আমার এখন একে সাহায্য করা উচিত, কারণ অনেক বেশি আঘাত পেয়েছে। আর ও যখন এখানে শানজুকে দেখছিল তখন হঠাৎ করে শানজুর ঘুম ভেঙে যায়। আর শানজু এখানে তাকানোর পর ওর সামনে প্রাচীকে দেখতে পায়। প্রাচী বলে তুমি তো অনেক বেশি আঘাত পেয়েছো, দাঁড়াও আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আছি। আর ও যখন চলে যায় তখন বুকটা এখানেই রেখে যায়, যেটা আবার শানজু দেখতে থাকে। ও ভাবছিল যে এটা কিরকম বুকস হতে পারে, আমিও দেখব। আর এ এখন কিরকম প্ল্যান বানাচ্ছে এটা তো আমাকে জানতে হবে। একটু পরে এখানে প্রাচী আসে আর ওকে একটি ক্যান্ডি খেতে দেয়, বলে এটা হচ্ছে সুইট হানি ক্যান্ডি, তুমি এটা খাও অনেক বেশি ভালো লাগবে। কিন্তু শানজু এটা খেতে চায় না। প্রাচী বলে আমি তোমাকে এখানে ক্যান্ডি খেতে দিচ্ছি, তুমি কেন খেতে চাচ্ছ না।
সঞ্জু বলে তুমি একটি সেলফিশ মেয়ে। আর এখানে প্রাচী তখন সঞ্জুর দিকে তাকিয়ে স্মাইল করছিল, কিন্তু এটা শোনার পর রেগে যায় আর বলে তুমি বুকটা আমাকে ফিরিয়ে দাও, এর ভিতরে কি এমন রয়েছে। যখন ও নিজেই বুকটা দেখে তখন অনেক শকড হয়ে যায় আর বলে দেখো তুমি আমাকে ভুল বোঝো না। মনে মনে বলছিল আমি এখন ওকে কিভাবে বলবো এই বুকটা আমাকে আমার ভাই দিয়েছে। এখানে সঞ্জু তো বারবার ওকে বলছিল তুমি একটি সেলফিশ মেয়ে, শুধুমাত্র নিজেরটাই দেখো। প্রাচী ওর কথাগুলোতে অনেক রেগে যায়, কিন্তু এরপরও ওকে কোনো কিছুই বলে না আর বারবার সঞ্জু ওকে সেলফিশ বলছিল। প্রাচী বলে ঠিক আছে, এখন তুমি এইসব কথাগুলো বলা বন্ধ করো। আমি চাচ্ছি যে তুমি আমার সাথে আমার প্যালেসে শিফট হয়ে যাও, আর তুমি তো আমার হাজবেন্ড, তাহলে তুমি এখানেই বা কেন থাকো, তুমি আমার সাথে আমার প্যালেসে থাকবে। আর ওর সাথে অনেক বেশি সুইট ভাবে কথা বলছিল। সঞ্জু বলে তুমি কি মনে করেছো আমি তোমার প্ল্যান সম্পর্কে কোনো কিছু জানতে পারবো না, যে তুমি কেন আমাকে তোমার প্যালেসে নিয়ে যেতে চাচ্ছো। প্রাচী বলে আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি, আর তুমি আমাকে বারবার কেন ভুল বুঝছো। এরপর ওকে জোর করে একটি ক্যান্ডি মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, আর এইটা যখন সঞ্জু মুখের ভিতর থেকে ফেলে দিতে নিচ্ছিল, প্রাচী আবার ওর মুখটা ধরে নেয় আর বলে একদমই ফেলে দেবে না। এরপর এখান থেকে চলে যায়। আর বাইরে অনেক বেশি রাগ নিয়ে দাঁড়িয়েছিল। ভিতরে তখন সঞ্জু ক্যান্ডি খায় আর ওর কাছে অনেক বেশি সুইট লাগে, তাই বলেছিল আমার মনে হয় এটা সত্যিই ক্যান্ডি। এরপরে প্রাচী একটি জায়গায় এসে খাবার খাচ্ছিল আর ও মনে মনে ভাবছিল এখন আমি সঞ্জুকে কোন রুমে থাকতে দেব। এরপরে মেটকে বলে তোমার তো আমার প্যালেসে একটি রুম রয়েছে, ওই রুমেতে তুমি সঞ্জুকে থাকতে দেবে। মেট বলে আপনি তো আজ পর্যন্ত কখনোই সঞ্জুকে ইম্পর্টেন্ট দেননি, তাহলে আজ কি হয়েছে, আপনি কেন আমার রুমটা ওই সঞ্জুকে দেওয়ার কথা বলছেন। এখানে প্রাচী বলে তোমাকে আমি বলেছি না তোমার রুমটা তুমি আজ থেকে সঞ্জুকে থাকার জন্য দেবে। মেট বলে ঠিক আছে দিচ্ছি, এটা বলে চলে যায়। প্রাচী তখন মজা করে খাবার খাচ্ছিল। একটু পরে মেট তখন সঞ্জুকে ওই রুমের ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয় আর সঞ্জুকে বলে তোমার কপাল ভালো যে বলেছে মিস তোমাকে এই রুমের ভিতরে থাকতে দেওয়ার জন্য, আজ থেকে তুমি এই রুমের ভিতরে থাকবে। সঞ্জু মনে মনে বলছিল এই রুমটাও আমার কাছে একটি বন্দি খাঁচার মতন, আর যেখান থেকে আমি চাইলেও বের হতে পারবো না। এদিকে প্রাচী সঞ্জুর কথাগুলো শুনতে পায়। সিস্টেম বলে প্রাচীকে তোমার কাছে এখন লাইফ স্ট্রিম 100% রয়েছে। প্রাচী চলে আসে সঞ্জুর কাছে, ও সঞ্জুকে দেখার পর স্মাইল করে, কিন্তু সঞ্জু ওকে পাত্তা দেয় না, ও ভিতরে চলে আসে। সঞ্জু বলে আমাকে এখানে বন্দি করে রেখে তুমি খুশি হয়েছো, আবার আমাকে এখানে দেখার জন্য কেন এসেছো। তখন প্রাচী বলে আমি তো তোমার সাহায্য করতে চাচ্ছি, তোমাকে থাকার জন্য এত ভালো একটি রুম দিয়েছি, কিন্তু এরপরও কেন তুমি খুশি হচ্ছ না। সঞ্জু বলে আমার কাছে এই রুমটি একটি বন্দি খাঁচার মতন, এর বাইরে অন্য কিছুই না, তাই আমি এখানে থাকতেও চাই না। তখনই ওদের দিকে একটি কালো ছায়া আসতে নিয়েছিল, যেটা দেখার পর সঞ্জু বলে তুমি এর কাছ থেকে দূরে থাকো, কিন্তু প্রাচী বলে তুমি কোনো ভয় পেও না, আমি তোমাকে এর হাত থেকে বাঁচিয়ে নেব। আর তাড়াতাড়ি করে প্রাচী ওই কালো ছায়ার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সঞ্জু অবাক হয়ে যায় যে প্রাচী এখানে ওকে বাঁচাতে চাচ্ছে। তখনই কালো ছায়াটা এখানে প্রাচীর উপরে এসে পড়ে। তখন প্রাচী হঠাৎ করে একটি অদ্ভুত জায়গায় চলে আসে, যেখানে ও নিজের সামনে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়। তখন সিস্টেম এখানে বলে প্রাচীকে তুমি এখন সঞ্জুর স্বপ্নের ভিতরে চলে এসেছো, আর তোমার সামনে যে বাচ্চা ছেলেটিকে দেখতে পারছো ওই বাচ্চা ছেলেটি হচ্ছে সঞ্জু। তুমি এখন সঞ্জুর ছোটবেলার কিছু সিন দেখতে পারবে। বাচ্চা ছেলে সঞ্জু এখানে কান্না করছিল, এটা দেখার পর প্রাচী ওর কাছে যেতে নিচ্ছিল, কিন্তু প্রাচীর সামনে এখানে একটি দেওয়াল ছিল, আর প্রাচী এই দেওয়ালের বাইরে যেতে পারবে না। এইদিকে সঞ্জুর মা এখানে সঞ্জুকে মারধর করছিল, যার কারণে সঞ্জু কান্না করে। এই সব কিছু প্রাচীর কাছে অনেক খারাপ লাগে, আর সঞ্জুর মা সঞ্জুকে এখানে রেখে চলে যায়। প্রাচী তখন দেওয়ালটি ভাঙার চেষ্টা করে, কিন্তু এমনটি করতে পারে না, আর অনেক বেশি কান্না করে। তখনই প্রাচীর মাথায় আবারও পেন হয়। এখানে আমরা সঞ্জুকে দেখতে পাই। সঞ্জু এখানে ওর একটি বড় ভাইয়ের সাথে ছিল, যে ভাইটি এখানে সঞ্জুকে একজন মনস্টার বলে ডাকছিল। আসলে সঞ্জুর কাছে পাওয়ার রয়েছে, ও যদি ব্যথা পায় তাহলে নিজের আঘাত আবার একটু পরে ঠিক হয়ে যেত একা একাই। তখনই ওখানে একটি আন্টি চলে আসে আর সঞ্জুকে বকা দিতে থাকে। আসলে সঞ্জুর মা সঞ্জুকে রেখে চলে যাওয়ার পরে এই আন্টি তাকে থাকতে দিয়েছে। এই সব কিছু প্রাচী দেখছিল। তখন আবার সঞ্জুর কাছে একজন ওল্ড ম্যান চলে আসে, সঞ্জুকে বলে তুমি আমার সাথে চলো, আমি তোমার দেখাশোনা করব। প্রাচী এখানে সঞ্জুকে বলে তুমি একদমই ওর সাথে যাবে না, কিন্তু সামনে দেওয়াল থাকার কারণে ও কোনো কিছু করতে পারে না, আর ওই দেওয়ালটা ভাঙার চেষ্টা করে, তাই নিজের হাতে অনেক বেশি আঘাত পেয়ে যায়। এদিকে সঞ্জু তখন ওই লোকটির সাথে চলে আসে, যেই লোকটি এখানে সঞ্জুকে বলে আমি জানতে পেরেছি তোমার ভিতরে অনেক বেশি পাওয়ার রয়েছে, কারণ তুমি আঘাত পেলে ওটা এমনি এমনি ঠিক হয়ে যায়, তাই এখন আমি তোমাকে যত ইচ্ছা আঘাত করি না কেন তুমি তো কিছুই করতে পারবে না। প্রাচী এইসব কিছু দেখার পর চিৎকার করতে থাকে আর দেওয়াল ভাঙার চেষ্টা করে, আর ফাইনালি ও দেওয়ালটা ভাঙতেও পারে।
তখনই সিস্টেম প্রাচীকে আরো একটি জায়গায় নিয়ে আসে যেখানে ও শ্যানজুকে দেখতে পায়। তাড়াতাড়ি করে শ্যানজুর কাছে চলে যায় আর শ্যানজুকে ওঠানোর চেষ্টা করে। শ্যানজু এখানে স্বপ্ন দেখছিল, কিন্তু হঠাৎ করে নিজের সামনে এখানে প্রাচীকে দেখার পর অবাক হয়ে যায় আর প্রাচী ওকে দেখার পর পুরো নর্মাল ব্যবহার করতে থাকে। শ্যানজু কান্না করছিল, তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে। আর প্রাচী এখানে মনে মনে বলছিল, আমি ওকে কিছুতেই এটা বুঝতে দেব না, আমি ওর ছোটবেলার সব জিনিসগুলো দেখে ফেলেছি। তাই শ্যানজুকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুড অফ রয়েছে, তাই আমি তোমাকে এখানে কিছু ক্যান্ডি দিচ্ছি, তুমি এগুলো খেয়ে নাও। কিন্তু শ্যানজু ওর কাছ থেকে কোনো ক্যান্ডি খেতে চায় না আর ওকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলবে তুমি কি কি দেখেছো? প্রাচী বলে, আমি তো কোনো কিছুই দেখতে পাইনি। শ্যানজু তখন অনেক রেগে যায় আর ভাবছিল, এই যদি আমার ছোটবেলায় সবকিছু দেখে ফেলে তাহলে তো অনেক বেশি খারাপ হবে। শ্যানজু আবারও জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি কোনো কিছু দেখতে পাওনি? এতে প্রাচী বলে, আমি সত্যি কথা বলছি, আমি কোনো কিছু দেখতে পাইনি, আমি তো শুধুমাত্র ঝাপসা সব কিছু দেখতে পেয়েছি আর অনেক অন্ধকারও ছিল। তখনই দেখতে পায় ওর হাতে আঘাতের চিহ্ন। আসলে প্রাচী তো ওই দেওয়ালটা ভাঙতে চাচ্ছিল, তাই আঘাত পেয়েছে। এইসব কিছু দেখার পরে বলে শ্যানজু, আমার মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, কিন্তু চলো এরপরও আমি তোমার কথা বিশ্বাস করে নিলাম। প্রাচী বলে, এখন আমাদের দুজনকে তাড়াতাড়ি করে এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। শ্যানজু বলে, তুমি এত চিন্তা কেন করছো? তোমার ভাই আছে না, তোমাকে অবশ্যই এখান থেকে এসে নিয়ে যাবে। আর ও একাই হাঁটতে শুরু করে। প্রাচী তখন অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিল আর দেখতে পায় এখান থেকে চলে যাচ্ছে শ্যানজু, তাই চিৎকার করে বলে, তুমি আমাকে না নিয়ে কেন চলে যাচ্ছ? আর শ্যানজু বলে, আমি তো বাইরে যাওয়ার রাস্তা খুঁজে বের করছি। প্রাচী ওর উপরে অনেক রাগ দেখায় আর একটু পরে আবার ওর কাছে আসে আর ওর সাথে অনেক সুইট ব্যবহার করে। আমাদের দুজনকে একসাথে মিলে এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। শ্যানজু বলে, এর কোনো দরকার নেই, আমি একাই রাস্তা খুঁজে বের করতে পারবো। এরপর এখান থেকে চলে যায়। তখন এখানে সিস্টেম বলে প্রাচীকে, আমি তোমাকে বাইরে বের হওয়ার রাস্তা বলে দিচ্ছি। আর প্রাচীকে বলে দেয় যে কোন রাস্তা দিয়ে গেলে তারা এই গুহার ভিতর থেকে বাইরে যেতে পারবে। প্রাচী তখন ওই কথাগুলো শোনার পর ওই দিকে যায় আর ও বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। তাই চিৎকার করে এখানে শ্যানজুকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, দেখো আমি বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গিয়েছি, তুমি আমার কাঁধে উঠে পড়ো, আমার কাঁধ অনেক বেশি স্ট্রং, তুমি এখান থেকে বের হতে পারবে। এটা শোনার পর শ্যানজু নিজেই তখন নিচে বসে পড়ে আর ওকে বলে, তুমি আমার কাঁধের ওপরে ভর করে এখান থেকে বাইরে যাও। প্রাচীও তখন এমনটি করে, এখান থেকে বাইরে যায় আর বলে, তুমি দাঁড়াও, একটু পরে আমি ফিরে আসবো। শ্যানজু ভিতরেই থেকে যায় আর ও বলে, আমি কিভাবে এই মেয়েটিকে বিশ্বাস করতে পারি? এই মেয়েটি তো আমাকে মেরে ফেলতে যাচ্ছে, আমারই ভুল হয়েছে, আমার এখানে ওকে মেরে ফেলা উচিত ছিল। আর ওকে আমি কিভাবে বা বিশ্বাস করেছি? এখান থেকে অবশ্যই চলে গিয়েছে, আমাকে এখানে সাহায্য করতে আসবে না। বসে থেকে এইসব কথাগুলোই ভাবছিল, তখনই ও প্রাচীর শব্দ শুনতে পায়। প্রাচী এখানে আবারও ফিরে এসেছে ওকে বাইরে বের করার জন্য। আর এটা দেখার পর এখানে শ্যানজু নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে প্রাচী ওকে এখানে বাঁচাতে এসেছে। এরপর প্রাচী ওকে ওখান থেকে বাইরে বের করে নিয়ে আসে আর শ্যানজু অবাক হয়ে প্রাচীকেই দেখতে থাকে, কারণ ও তো জানতো প্রাচী ওকে সাহায্য করে না, প্রাচী ওকে মেরে ফেলতে যায়। এরপর প্রাচী নিজের হাত এগিয়ে দেয় ওকে ওঠার জন্য। শ্যানজু ওর হাত ধরে দাঁড়িয়ে পড়ে আর এখানে প্রাচীর দিকে তাকিয়ে থাকে। প্রাচী তখন মনে মনে বলে, এ আমার দিকে তাকিয়ে রয়েছে, এর মানে আমার ফেসে অনেক বেশি মাটি লেগে রয়েছে। আর বলে, তুমি আমাকে এখন দেখো না, আগে আমি আমার ফেসটা পরিষ্কার করি। এরপরে ও নিজের ফেস পরিষ্কার করতে শুরু করে। শ্যানজু জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বাঁচিয়েছো? কেন ওখান থেকে বাইরে বের করে নিয়ে এসেছো? প্রাচী হেসে বলে, আমি তোমাকে কেন বাঁচাবো না? তুমি তো আমার হাজবেন্ড, তুমি যদি বিপদে পড়ো তাহলে অবশ্যই আমি তোমাকে বাঁচাতে আসবো। তখন এখানে অনেক বেশি হাওয়া আসতে শুরু করে। হাওয়ার সাথে একটি ভেড়া এখানে চলে আসে যার অনেক বেশি শক্তি ছিল আর ওদের উপরে অ্যাটাক করার জন্য চলে আসে। প্রাচী এটা দেখার পর ভয় পেয়ে যায়। শ্যানজু ওই ভেড়ার সাথে ফাইট করার জন্য এখানে চলে আসে আর শ্যানজু নিজের পাওয়ার ইউজ করে ওই ভেড়াটিকে এখানে হারিয়ে দেয়। যেটা দেখার পর প্রাচী অবাক হয়ে বলে, তোমার কাছে তো অনেক বেশি পাওয়ার রয়েছে। আর অনেক ভয় পেতে শুরু করে। তখন বলে শ্যানজু, আমার কাছে যে পাওয়ার রয়েছে ওইটা দিয়ে আমি তোমাকেও মেরে ফেলতে পারবো, তাহলে আমি কেন সময় নষ্ট করছি? আমি এখানে তোমাকেও মেরে ফেলি। আর ওই ছুরিটা এখানে প্রাচীর অনেক বেশি কাছে নিয়ে আসে। প্রাচী ভয় পেয়ে বলে, তুমি আমাকে এখন মেরে ফেলো না, আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। আর এই ছুরিটা এখন দূরে সরাও, কারণ এর রক্তের অনেক বাজে একটি গন্ধ বের হচ্ছে। যেটা শোনার পর শ্যানজু তখন ছুরিটা সরিয়ে ফেলে আর এখানে প্রাচী রুমাল দিয়ে নিজের হাত পরিষ্কার করতে থাকে। আর ভয় পেয়ে এখানে শ্যানজুকে বলে, তোমার কাছে যে পাওয়ার রয়েছে এইটা দিয়ে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে আমি নিজেকে বাঁচাতে পারবো না।
সাঞ্জু বলে, আমার কাছে অনেক বেশি পাওয়ার রয়েছে, আমি চাইলেই তোমাকে 1 সেকেন্ডের ভিতরে মেরে ফেলতে পারবো। আর ওইখানে মেরে ফেলার কথা বলছিল, কিন্তু প্রাচী তো নিজের রুমালটা দিয়ে আবার ওর ফেসটাও ভালোভাবে পরিষ্কার করে দেয়, যার কারণে এখানে চুপ হয়ে যায় সাঞ্জু। প্রাচী বলে, ঠিক আছে, তোমার যখন ভালো লাগে তখন আমাকে মেরে ফেলো। একটু পরে এখানে অনেকগুলো লোকজনেরা চলে আসে, আর তারা সবাই যাও ইয়ার সেক্টর থেকে এসেছে। তাদের ভিতরে একটি ছেলে এখানে প্রাচীকে বলে, তোমার নাম কি প্রাচী? আর তুমি কি আমার বন্ধুর বোন? তখন প্রাচী বলে, আমার নাম প্রাচী, কিন্তু তোমরা কিভাবে আমার নাম জানো? আর এ হচ্ছে আমার বন্ধু। সানজু দাঁড়িয়ে থেকে ওদের কথাগুলো শুনছিল। তাদের ভিতরে থাকা একটি মেয়ে, আর যে কিনা ওদের বড় সিস্টার, সে বলে, আমরা যাও ইয়া সেক্টর থেকে এখানে এসেছি। তোমার ভাই বলেছে তুমি জঙ্গলের ভিতরে বন্দি হয়ে পড়েছো, তাই তোমাকে এখানে বাঁচানোর জন্য আমরা এসেছি। তাদের ভিতরে আরেকজন এখানে বলে প্রাচীকে, তুমি কি আমাদের সাথে আমাদের যাও ইয়া সেক্টরে যেতে চাও? এতে প্রাচী খুশি হয়ে বলে, হ্যাঁ আমি যাব। কিন্তু আবার নিজের ভাইয়ের কথা মনে পড়ে আর বলে, আমার ভাই মনে হয় আমাকে যেতে দেবে না। সাজু ওদের কথাগুলো বোরিং হয়ে শুনতে থাকে, আর সবাই যখন এখানে কথা বলছিল তখন দেখতে পায় দূর থেকে কিছু লোকজন আছে, আর তারাই হচ্ছে এখানে প্রাচীর ভাই। প্রাচী নিজের ভাইকে জিজ্ঞাসা করে যে তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে চলে এসেছো? ভাই বলে, আমি এখানে তোমাকে বাঁচানোর জন্য এসেছি। প্রাচী তখন ভাইকে বলে, আমি চাচ্ছি যাও ইয়ার সেক্টরে যাব। কিন্তু প্রাচীর ভাই মানা করে, তুমি ওখানে যেতে পারবে না। প্রাচী জিজ্ঞাসা করে, কিন্তু আমি কেন যেতে পারবো না? ভাই বলে, কারণ তোমার হার্টের প্রবলেম রয়েছে, আর তুমি ওখানে যাবে, যদি কিছু একটা হয়ে যায় এর থেকে ভালো তুমি আমার সাথে আমার প্যালেসেই থাকবে, অন্য কোথাও যেতে পারবে না। প্রাচী তখন মনে মনে বলে, আমি তো অবশ্যই যাও ইয়া সেক্টরে যাব, আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। তখন আবার দেখতে পায় যে ভাই তো এখানে শ্যানজুর ওপরে রেগে যাচ্ছে, তাই বলে, তুমি শ্যানজুকে কোনো কিছুই বলবে না। শ্যানজু কোনো কিছুই করেনি, আর ও আমাকে এখানে নিয়েও আসেনি, আমরা দুজনে এখানে আটকা পড়েছিলাম। ভাই বলে, ঠিক আছে, আমি কিছুই বলবো না। এরপরে তারা গাড়িতে উঠে পড়ে। শ্যানজু এখানে প্রাচীকে দেখে আর মনে মনে ভাবছিল, এই প্রাচী আমাকে এখানে এত বেশি সাহায্য কিভাবে করতে পারে। প্রাচী তখন ওকে বলে, তুমি এখন শুধু আমার সাথে এখান থেকে ফিরে যাও, এরপর আমি তোমাকে মুক্তি করে দেব, আমি তোমাকে প্রমিস করছি। শ্যানজু বলে, আমি তোমার প্রমিস ভালো করেই জানি, তুমি কখনোই তোমার প্রমিস পূরণ করতে পারো না। প্রাচী বলে, এবার আমি সত্যি তোমাকে প্রমিস করছি, আর আমি আমার প্রমিসটা রাখবো, আমি তোমাকে মুক্ত করে দেব। সাঞ্জু বলে, যারা মিথ্যে কথা বলে তাদেরকে আমি একদমই পছন্দ করি না। তখন প্রাচী বলে, আর আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না, তো আমাদের দুজনের হিসাব বরাবর। আমি তোমাকে প্রমিস করেছি, এর মানে আমি তোমাকে এখান থেকে যাওয়ার পর মুক্ত করে দেব। সাঞ্জু তখন আর ওকে কোনো কিছুই বলে না। এরপরে প্রাচী বলে, নাও আমি তোমার সাথে ডিল করছি, আমি তোমাকে যেতে দেব। কিন্তু সাঞ্জু ওকে সেরকম ভাবে পাত্তা দেয় না। প্রাচী এরপর এখানে একটি কমলা খেতে নিচ্ছিল, আর ওকে বলে যে তুমি কি এই কমলাটি টেস্ট করতে চাও? এতে সাঞ্জু বলে, তুমি জানো না এখানকার কমলাগুলো অনেক বেশি তিতা হয়, তাই এটা আমি একদমই টেস্ট করতে চাচ্ছি না। প্রাচী বলে, তুমি জানো না এই কমলাগুলো অনেক বেশি মিষ্টি হয়, তুমি একবার খেয়েই তো দেখো। কিন্তু ওর কাছ থেকে এটা সাঞ্জু কিছুতেই নেয় না। তখন সিস্টেম এখানে প্রাচীকে বলে, সাঞ্জুরও লাইফটা তোমার মতন বাড়তে শুরু করেছে। যেটা শোনার পর এখানে অনেক বেশি খুশি হয়ে যায় প্রাচী, আর ওকে বারবার কমলা খাওয়ার অফার করতে থাকে, কিন্তু এখানে সাঞ্জু ওকে মানা করতে থাকে। প্রাচী বলে, আমি প্রথমে টেস্ট করছি, এরপরে তোমাকে দেব। আর ও কমলা খেতে শুরু করে, আর কমলাটি অনেক বেশি তিতা ছিল, কিন্তু এরপরও সাঞ্জুকে দেখানোর জন্য বলে, এই কমলাটি অনেক বেশি মিষ্টি, তুমি খেয়ে দেখো। এই বলে সাঞ্জুকে খেতে দেয়। সাঞ্জু তখন একটি কুয়া খায়, কিন্তু ওর কাছে অনেক বেশি তিতা লাগে, যার কারণে অনেকটাই রেগে যায়। প্রাচী এটা দেখার পর মজা পায়। এরপরে বলে, তুমি শুধু একটি কুয়া খেয়েছো, এতে তুমি কিছু বুঝতে পারবে না। আর প্রথম কুয়াটা একটু তিতা লাগে, দ্বিতীয়টা খেয়ে দেখো, তুমি মিষ্টি পাবে। কথাটি শোনার পরে সাঞ্জু তখন দ্বিতীয় আরেকটি কুয়া খায়, যেটা ওর কাছে অনেক বেশি তিতা লাগে। এই সব কিছু দেখার পরে এখানে প্রাচী অনেক বেশি মজা পাচ্ছিল, কিন্তু সাঞ্জু ওকে দেখায় যে এই কমলটা সত্যি অনেক বেশি মিষ্টি রয়েছে, আর ওকে বলে, তুমি কি মনে করেছো এটা তিতা? এটা তিতা না, এইখানকার কমল আর অর্ধেকটা তিতা লাগে আর অর্ধেকটা মিষ্টি লাগে, আর দেখো এখন আমি মিষ্টিটাই খাচ্ছি। এটা শোনার পর প্রাচী বলে, তাহলে আমাকেও খেতে দাও। আর প্রাচী যখন আরো একটি কুয়া এখানে নিজে খায়, তখন ও বলে যে এটা তো সত্যি অনেক বেশি তিতা। তখন আবার সাঞ্জু হেসে বলে, তোমার কি মনে হয় তুমি অনেক বেশি বুদ্ধিমতী? তুমি তো আমার থেকেও অনেক বেশি বোকা। একটি কমলা কিভাবে দুই রকমের টেস্ট দিতে পারে? যে কমলা তিতা হবে সেই কমলার পুরোটুকুই তিতা হবে, মিষ্টি কোথা থেকে পাবে তুমি?
তখনই শ্যানজু বাহিরে দুটি কাককে দেখতে পায়, আর এই দুইটি কাককে দেখার পরে ও বলে, আমি এখান থেকে আমার প্যালেসে ফিরে যেতে পারবো। আর এখান থেকে সুরাজ প্যালেসে যাওয়ার একটি রাস্তা রয়েছে। আসলে শ্যানজু সুরাজ প্যালেস থেকে বিলং করে। পরের সিনে দেখানো হয় প্রাচীকে। যখন নিজের রুমে ছিল তখন ওর কাছে মেড আসে আর বলে, বাইরে আপনার ফ্রেন্ডরা এসেছে আপনার সাথে দেখা করতে। এতে প্রাচী বলে, হ্যাঁ আমি ওখানে যাব, কিন্তু আমি আমার নিজের সাথে করে ওখানে নিয়ে যাব শ্যানজুকে। শ্যানজুর রুমে আসে, শ্যানজুর হাত ধরে বলে, আমি তোমাকে বাইরে নিয়ে যাব আমার ফ্রেন্ডদের সাথে দেখা করানোর জন্য। আর অনেক খুশি হচ্ছিল, ওকে বারবার এই কথাটাই বলতে থাকে। বাট শ্যানজু ওর সাথে যেতে মানা করে আর বলে, কেউ আমাকে ইনভিটেশন করেনি, তাই আমি ওখানে যাব না। এতে প্রাচী বলে, আমি তো এখন তোমাকে ইনভিটেশন করছি, তুমি এখন চলো। এরপরও শ্যানজু যেতে রাজি হয় না। প্রাচী বলে, ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। আর শ্যানজু তখন ভিতরে বই পড়তে শুরু করে। এরপরে বলে, আমি জানি তোমরা এখানেই লুকিয়ে রয়েছো, তাই বের হয়ে আসো। আর কি কথা বলার জন্য এখানে এসেছো ওই কথা বলো। তখনই সুরাজ প্যালেসের কিছু লোক এখানে বাইরে চলে আসে, আর যারা এখানে বলছিল শ্যানজুকে, মাস্টার আপনাকে একটি কথা বলতে বলেছে। শ্যানজু বলে, ঠিক আছে চলো, আমি সুরাজ প্যালেসে ফিরে যাচ্ছি। তখন একটি ছেলে বলে, মাস্টার বলেছে আপনি কিছুদিন এখানে প্রাচীর সাথেই থাকবেন। আসলে প্রাচীর ভিতরে আমাদের ওখানকার একটি পেন্ডেন্ট রয়েছে, আর যেটার কারণে প্রাচী এতদিন বেঁচে রয়েছে। কারণ প্রাচীর তো হার্টের প্রবলেম, আর ওই পেন্ডেন্টের কারণে ও এতদিন বেঁচে রয়েছে। আপনাকে বলেছে মাস্টার ওইটা আপনি যেন প্রাচীর ভিতর থেকে বের করে নিয়ে যান। শ্যানজু সবকিছু শোনার পরে বলে, এটা অনেক বেশি ইন্টারেস্টিং, তাহলে আমি এখানেই থাকবো। আর প্রাচীকে মেরে ফেলার পর আমাদের প্যালেসের ওই পেন্ডেন্টটি আমি এখান থেকে নিয়ে যাব। অন্যদিকে প্রাচীকে দেখানো হয় সবার সাথে বসেছিল, তারা সবাই এখানে সুরা প্যালেসের কথা বলছিল। আমাদেরকে তাড়াতাড়ি সুরা প্যালেসের প্রিন্সকে খুঁজে বের করতে হবে, নয়তো আমরা বিপদে পড়ে যাব। আর এখানে একটি মেয়ে বলে প্রাচীকে, তুমি কি আমাদের সাথে এই মিশনে যাবে সুরা প্যালেস খুঁজে বের করতে? প্রাচী এতে সাথে সাথে হ্যাঁ বলে দেয় যে আমিও তোমাদের সাথে ওখানে যাব। কিন্তু প্রাচীর ভাই এখানে বলে প্রাচী ওখানে যাবে না, প্রাচী আমার সাথে আমার এই প্যালেসেই থাকবে। তখন প্রাচী ভাইকে জিজ্ঞাসা করে, আমি কেন যেতে পারবো না? আর এমনিতেও আমি আর কিছুদিনই বেঁচে থাকবো, তাই আমি মারা যাওয়ার আগে কিছু ইন্টারেস্টিং জিনিস করতে চাচ্ছি, যেটা করলে আমার ভালো লাগবে। ভাই বলে, তুমি জানো না তোমার হার্টের কত বড় একটি প্রবলেম রয়েছে, তাই আমি চাই না তুমি কোথাও যাও। যদি রাস্তার ভিতরে তোমার কোনো প্রবলেম হয়ে যায় তখন তোমাকে কে বাঁচাবে? তাই আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর তুমি তো কিছুতেই ওদের সাথে বাহিরে কোথাও যাবে না। প্রাচী বলে, আমার কোনো প্রবলেমই হবে না। এরপরে বলে, আচ্ছা তোমরা সবাই এইসব কথা বলা বন্ধ করো, এখন আমরা সবাই এখানে একসাথে ড্রিঙ্ক করব। কারণ প্রাচী এটা ভালো করে জানে প্রাচীর ভাই কিছুতেই প্রাচীকে ওই রকম কোনো কাজে যেতে দেবে না। কিন্তু প্রাচীও তো আর এত সহজে এটা মেনে নেবে না। প্রাচী অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে একটি মেয়ে এখানে প্রাচীকে নিয়ে আসে শ্যানজুর কাছে। শ্যানজুর কাছে রেখে যাচ্ছিল। শ্যানজু বলে, তুমি কিভাবে জানো যে আমি ওর হাজবেন্ড আর ওকে এই রুমেই আনতে হবে? মেয়েটি বলে, এটা কি সিক্রেট ছিল? আমি তো এটা জানতে পেরেছি, তাহলে কি এখন তুমি আমাকে মেরে ফেলবে? প্রাচী অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, তাই আমি প্রাচীকে এখানে নিয়ে এসেছি, কারণ প্রাচীকে এখন শুধুমাত্র তুমি ভালোভাবে রাখতে পারবে। আর প্রাচীকে বলে, তোমার মনে রয়েছে তুমি আমাকে প্রমিস করেছো কাল কিন্তু তুমি আমাদের সাথে ওই মিশনে যাবে। তখন শ্যানজু মনে মনে বলছিল, প্রাচী আর প্রমিস এটা কখনই হবে না, ও ভুলে যাবে। একটু পরে প্রাচী এখানে অদ্ভুত কাণ্ড করতে শুরু করে, মনে হচ্ছিল ও কোনো কিছু চালাচ্ছে। আর এখানে বলতে থাকে, স্পিড বাড়িয়ে দাও। এই সব কিছুতে শ্যানজু ওর উপরে অনেক রেগে যায়, আর ও তো শ্যানজুকে বারবার আঘাত করছিল নিজের মাথা দিয়ে। শ্যানজু রেগে গিয়ে ওর গলা ধরে নেয় আর বলে, আমি চাইলে তোমাকে এক্ষুনি এখানে মেরে ফেলতে পারবো। আর তুমি কি জানো আমি কে? এতে প্রাচী বলে, আমি জানি তুমি শ্যানজু। এরপরে ও শ্যানজুকে এখানে জড়িয়ে ধরে আর শ্যানজুকে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করেছি। আগে আমি তোমাকে অনেক বেশি অত্যাচার করতাম আর তোমার সাথে বাজে ব্যবহার করেছি, কিন্তু এখন আর আমি একদমই এরকম কোনো কিছু করব না। শ্যানজু বলে, এরপরেও আমি তোমাকে মেরে ফেলবো। প্রাচী বলে, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, আর আমি এটাও জানি তোমার সাথে আমি পারবো না, কারণ তোমার অনেক বেশি পাওয়ার রয়েছে। এরপরে এখানে অনেক সব উল্টাপাল্টা কথাগুলো ও শ্যানজুকে বলতে শুরু করে, যে সব কিছুর কোনোটাই শ্যানজু বুঝতে পারে না। এরপরে আবার বেডে ঘুমিয়ে পড়ে। শ্যানজু ওর দিকে তাকিয়ে থাকে আর অনেকটাই রেগে এখান থেকে চলে যায়। পরের দিন সকালে প্রাচী ঘুমিয়েছিল। একটু পরে প্রাচী ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু এখানে কোথাও দেখতে পায় না শ্যানজুকে। অনেক বেশি ভয় পেয়ে যায় যে রাতে আমি কি এমন করেছিলাম যার কারণে শ্যানজু এখানে নেই। আর সিস্টেম ওকে বলে যে শ্যানজুর লাইফ টাইম অনেক বেশি বেড়ে গিয়েছে। এইসব কিছুতে ও অনেক অবাক হয়ে যায়। তখনই মেয়েড আসে আর বলে, কাল রাতে আপনি ভুল করে এখানে শ্যানজুর রুমেতে চলে এসেছেন। প্রাচী তখন রুমটা দেখে আর বলে, সত্যিই তো এটা আমার রুম না, আমি কাল ওর রুমে এসেছিলাম আর জানি না আমি রাতে ওর সাথে কি কি করেছি।
হয়েছি। মেয়েট বলে, আমি দেখেছি শ্যানজুকে অনেকটাই রেগে এখান থেকে বাইরে বের হয়েছে। প্রাচী তখন অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে বেডে শুয়ে পড়ে। বলছিল এবার অবশ্যই শ্যানজু আমার উপরে রেগে গিয়ে আমাকে মেরে ফেলবে। এরপরে ভিতরে প্রাচীর ভাই আসে। প্রাচী বলে, আমি আমার ফ্রেন্ডদের সাথে যাও ইয়র সেক্টরে যেতে চাই। ভাই বলে, তুমি ওখানে যাবে না, তুমি কি জানো তোমার মম একজন মো ছিল। এই কথাটি শোনার পর প্রাচী বলে, আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমাদের দুজনের মম আলাদা ছিল, তাহলে কি আমরা ভাই বোন না? তখন ওর ভাই বলে, আমরা দুজনে রিয়েল ভাই বোন না, অনেক ছোটবেলায় তোমার মা আর বাবা তোমাকে আমাদের কাছে রেখে গিয়েছিল, ওনারা দুজনেই মারা গিয়েছে। এরপরে প্রাচী বাহিরে চলে আসে শ্যানজুর সাথে দেখা করতে, যেখানে শ্যানজু ওকে দেখার পর একটু রেগে যাচ্ছিল আর প্রাচী ওর সাথে কিউট হয়ে কথা বলতে থাকে। শ্যানজু প্রাচীকে বলে, তুমি এক নাম্বারের মিথ্যেবাদী। এরপরে ভিতরে আসে, যেখানে মাস্টারের ওই দুইটি লোক এখানে বলে, মাস্টার আপনার জন্য আরও একটি মেসেজ পাঠিয়েছে আর আমাদের কাছে একটি মেডিসিন দিয়েছে, এইটা যদি আপনি খেয়ে নেন তাহলে আপনার পাওয়ার আপনি আবারও ফিরে পাবেন আর আপনি ওই জেট পেন্ডেন্টটাও এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবেন। তখন শ্যানজু ওটা খেয়ে নেয়। পরের দিন সকালে আমরা বাকি ফ্রেন্ডদেরকে দেখতে পাই, সবাই বাইরে অপেক্ষা করছিল প্রাচীর আসার। তারা বলছিল প্রাচী এখনো কেন আছে না। একটি মেয়ে বলে, আমার বিশ্বাস রয়েছে প্রাচী এখানে অবশ্যই আসবে। তখনই তারা কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়, তাকিয়ে দেখে ওটা প্রাচী। আর প্রাচী এরকম ভাবে ওখান থেকে বাইরে আসে। ও খুশি হয়ে ওদের কাছে চলে আসে আর বলে, আমি তোমাদের সাথে যাওয়ার জন্য এখানে এসেছি। আর জানো, কাল রাতে আমি একদমই ভালো করে ঘুমাতে পারিনি, এখন আমার পুরো বডি অনেক বেশি পেন করছে। শ্যানজু বলে, তাহলে কি তুমি কাল রাত এখানে ঘুমিয়েছিলে? এতে বলে প্রাচী, আমি এখানেই ঘুমিয়েছিলাম যাতে করে তোমাদের সাথে এখান থেকে যেতে পারি। শ্যানজু বলে, তুমি তোমার ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য এখানে এসেছিলে। প্রাচী বলে, এখন আর কথা বলে সময় নষ্ট করো না, বেশি সময় নষ্ট করলে আমার ভাই এখানে চলে আসবে, আমাকে যেতে দেবে না। তখনই ওর ভাই চলে আসে। প্রাচী তো ভাইকে দেখার পর অনেক ভয় পেয়ে যায় যে এখন ওর ভাই আর ওকে কিছুতেই যেতে দেবে না। কিন্তু ভাই এখানে প্রাচীকে অবাক করে দিয়ে বলে, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো এখান থেকে ওদের সাথে যাবে, তাই আমি তোমাকে এখানে একটি তরোয়াল দিতে এসেছি, এটা তুমি নিজের কাছে রেখে দিও। প্রাচী এটা নেওয়ার সাথে সাথেই খোলার চেষ্টা করে, কিন্তু ও কিছুতেই খুলতে পারে না, তাই বলছিল এটা তো আমি খুলতেই পারছি না। ভাই বলে, তুমি যখন এর উপযুক্ত হয়ে যাবে আর নিজের পাওয়ার ইউজ করতে শিখে যাবে তখন তুমি এটা খুলতে পারবে। এরপরে ভাই রেগে এখানে শ্যানজুকে বলে, আমার বোনের ভালোভাবে খেয়াল রাখবে। তখন শ্যানজু বলে, আমি জানি আমাকে এমনটি করতে হবে, তাই আমি ওর ভালোভাবে খেয়াল রাখবো। এরপরে তারা সবাই ওখান থেকে একটি জায়গায় আসে। এখানে একজন প্রাচী আর শ্যানজুকে বলে, তোমরা দুজনে যদি আমাদের সেক্টরে আসতে চাও তাহলে প্রথমে তোমাদেরকে এই নদী পার করতে হবে। আমরা আশা করছি তোমরা দুজনে এটা ভালোভাবে পার করতে পারবে। আর তারা এখান থেকে চলে যায়। তখন প্রাচী তো খুশি খুশি ওই নদী পার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। শ্যানজু তখন প্রাচীকে এখানে দাঁড় করায়। এরপর নিজের কাছে থাকা একটি জিনিসও প্রাচীকে দেয় আর বলে, যদি তুমি কখনো বিপদে পড়ে যাও তাহলে এটা মাটিতে ফেলে দেবে, আমি তোমাকে গিয়ে বাঁচিয়ে নেব, কারণ এটা তুমি যেখানেই ফেলে দাও না কেন সোজা একদম আমার কাছে চলে আসবে। প্রাচী বলে, এই প্রথম আমার হাজবেন্ড আমার এত বেশি কেয়ার করছে। শ্যানজু বলে, তুমি একটু বেশি চিন্তা ভাবনা করছো, আমি তোমার ভাইয়েরকে কথা দিয়েছি তাই ওটা রাখতে চাচ্ছি। প্রাচী বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, চলো এখন দুজনে নদীটা পার হই। প্রাচী এখানে কোনো বাধা ছাড়াই নদী পার হতে পারছিল, কিন্তু শ্যানজু ও ভালোভাবে পার হতে পারছিল না, কারণ এই নদী শুধুমাত্র সেই লোকটি ভালোভাবে পার হতে পারবে যার মনের ভিতরে অন্য কারোর জন্য কোনো ঘৃণা থাকবে না। আর প্রাচীর মনে কারোর জন্য ঘৃণা ছিল না, তাই প্রাচী ভালোভাবে পার হতে পারে। কিন্তু শ্যানজু ও তো অনেককেই ঘৃণা করে, যার কারণে ওর সামনে একটি বাধা আসতে শুরু করে আর ভালোভাবে ও পার হতে পারছিল না। প্রাচী তখন পিছনে ফিরে তাকায় আর বলে, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু আহত হয়ে যাচ্ছ। শ্যানজু ওকে কোনো কিছুই বলে না। তারা দুজনে ওই নদীটা পার হয়ে আসে। তাদের সামনে দুজন মাস্টার চলে আসে আর বলে, তোমরা দুজনেই নদীটা খুব ভালোভাবে পার হতে পেরেছো আর এইটা তোমাদের প্রথম রাউন্ড ছিল, এরপরে তোমাদের সামনে আরো কিছু রাউন্ড আসবে আর আমি তোমাদেরকে এখন সেক্টরে পাঠিয়ে দিয়েছি। এরপরে একটি মাস্টার এখানে নিজের পাওয়ার ইউজ করে আর দুজনকে এখানে উধাও করে দেয়। এরপরে মাস্টার দুটি একে অপরের সাথে কথা বলতে থাকে। এখানে যে মেয়েটি নদী পার হয়ে এসেছে তার কাছে একটি তরোয়াল রয়েছে, আর যেইটা কিনা এখানকার প্রিন্সেসের ছিল। এমন তো নয় যে প্রিন্সেস এখান থেকে চলে যাওয়ার আগে প্রেগনেন্ট ছিল আর কোনো মেয়ে সন্তানকে জন্ম দিয়েছে, আর এখন মেয়েটি এখানে এসেছে এই তরোয়ালটি নিয়ে। অন্য আরেকটি মাস্টার বলে, এমনও হতে পারে যে এটা কোনো ফ্রেন্ডকে দিয়েছিল আর তারই কোনো মেয়ে এটা নিয়ে এসেছে।
অন্যদিকে প্রাচী আর শ্যানজুকে দেখানো হয় তারা দুজনে এখন সেক্টরে আসতে পেরেছে। এখানে সবাইকে দেখার পর প্রাচী অনেক বেশি খুশি হয়ে যায় আর বাকিরা ওদের দুজনকে নিজেদের সেক্টরে দেখতে পেয়ে হ্যাপি হয়েছিল। এরপরে তারা সবাই ভিতরে চলে আসে মাস্টারদের সাথে দেখা করতে। এখানে অনেক মাস্টারই আসতে শুরু করে। একটি মাস্টার এখানে প্রাচীর অনেক বেশি প্রশংসা করে আর প্রাচীকে বলে, তুমি যদি এখানে থাকো তাহলে খুব তাড়াতাড়ি নিজের পাওয়ার ইউজ করতে শিখে যাবে। এরপরে প্রাচীকে একটি গিফট দিতে নিয়েছিল আর প্রাচীকে বলে, তুমি এখানে আমার স্টুডেন্ট হয়ে যাও। এই সব কিছু দেখার পর তাদের ভিতরে থাকা একটি মেয়ে একটু জেলাস ফিল করে আর বলছিল, আমি এতদিন ধরে এখানে রয়েছি কিন্তু মাস্টার আজ পর্যন্ত আমাকে কোনো গিফট দিতে চায়নি। তখনই ভিতরে আরও একটি মাস্টার চলে আসে আর প্রাচীকে দেখার পরে প্রাচীকে বলে, আমি এখানকার সব থেকে বেশি ভালো মাস্টার, তাই আমি চাই তুমি এখানে আমার স্টুডেন্ট হতে রাজি হবে। মেয়েটি এটা শোনার পর আরও বেশি জেলাস ফিল করে যে আজ পর্যন্ত মাস্টার তো কখনোই আমাকে নিজের স্টুডেন্ট হওয়ার কথা বলেনি। প্রাচী এখানে তখন প্রথম মাস্টারকে বেছে নেয় যে তাকে গিফট দিতে নিয়েছিল আর প্রাচী বলে, উনি যেহেতু আমাকে প্রথমে ওনার স্টুডেন্ট হওয়ার কথা বলেছে তাই আমি এখানে ওনাকে নিজের টিচার হিসেবে অ্যাকসেপ্ট করে নেব আর আমি ওনার কাছ থেকে এই প্রশিক্ষণ নেব। আর এরপর এখানে বলা হয় শ্যানজুকে, তুমিও একটি মাস্টারকে বেছে নাও। শ্যানজুও তখন এখানে থাকা একটি মাস্টারকে বেছে নেয়। ওই মাস্টার বলে শ্যানজুকে, তোমার চোখ অনেক বেশি ভালো যে তুমি আমাকে এখানে চুজ করতে পেরেছো। এখানে থাকা একটি ছেলে জিজ্ঞাসা করে প্রাচীকে, তোমার নাম কি? প্রাচী ওকে তখন নিক নেম বলে। যেটা শোনার পর শ্যানজু ওর উপরে রেগে যায় যে প্রাচী তো সবসময় নিজের নিক নেমটা ওর যে অনেক বেশি ক্লোজ থাকতো তাকে বলে, তাহলে এই ছেলেটিকে কেন বলেছে। এরপরে দুজনের হাতে এখানে একটি করে মোমবাতি দেওয়া হয় আর যেটাতে প্রাচীর মোমবাতিটা অনেক বেশি আস্তে আস্তে জ্বলছিল, যার কারণে বলে শ্যানজু, তোমার এটা এত বেশি স্লো কেন? প্রাচী বলে, হতে পারে আমার শরীর খারাপ তাই এইটাও এরকম আস্তে আস্তেই জ্বলতে থাকছে। তখন প্রাচীকে নিয়ে শ্যানজুর চিন্তা হতে শুরু হয়। এরপরে মাস্টার এখানে বলে, আজকের মতন তোমরা সবাই এখান থেকে যেতে পারো। আর মাস্টার এখানে বলে প্রাচীকে, তুমি সবার লাস্টে যাবে, আমার তোমার সাথে কিছু কথা বলার রয়েছে। মাস্টার চ্যান এখানে প্রাচীকে বলে, তোমার কাছে যে তরোয়ালটি রয়েছে এই তরোয়ালটা আমারই একজন স্টুডেন্টের আর সে অনেক বেশি ভালোভাবে নিজের পাওয়ার ইউজ করতে পারতো। তার নাম চেরি। সে অনেকটাই বেশি ভালো পাওয়ারফুল একটি মেয়ে ছিল আর ওর তরোয়াল এখন তোমার কাছে রয়েছে। প্রাচী দেখে প্রাচী এই তরোয়ালটা এখন খুলতে পারছিল আর এখানে মাস্টার চ্যান প্রাচীকে বলে, তোমার হার্টের সমস্যা রয়েছে। প্রাচী অবাক হয়ে বলে, কিন্তু আপনি এই কথা কিভাবে জানতে পেরেছেন? আসলে মাস্টার চ্যান প্রাচীর বাবা প্রাচীকে দেখার পরে চিনতে পেরেছে যে এই মেয়েটি আসলে ওর নিজের মেয়ে, কিন্তু এখানে প্রাচীকে সত্যি কথা বলে না। নিজের কাছে থাকা মেডিসিন এখানে প্রাচীকে দেয় আর প্রাচীকে বলে, তুমি যদি কোনো সমস্যাতে পড়ো তাহলে তুমি অবশ্যই আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করব। আর হঠাৎ করে মাস্টার নিজেই কিছু পাওয়ার ইউজ করেছিল, যার কারণে প্রাচী বলে, আমার মনে হচ্ছে আমার আশেপাশে কেউ পাওয়ার ইউজ করেছে। তখন মাস্টার বলে, তুমি এখন এখান থেকে যাও। বাইরে দেখানো হয় শ্যানজুকে, ও বাইরে অপেক্ষা করছিল প্রাচী কখন বাইরে আসবে এইটার। প্রাচী বাইরে আসলে ওকে দেখতে পায় আর ও বলে, আমি একদমই তোমার অপেক্ষা এখানে করছিলাম না। প্রাচী বলে, আমি বুঝতে পেরেছি। শ্যানজু এখানে প্রাচীর উপরে অনেক বেশি রেগে যাচ্ছিল তাই ওর শরীরটা খারাপ হয়ে যায় আর ওর মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। যেটা দেখার পর প্রাচী বলে, তুমি এত বেশি রাগ কেন করছো? তোমার কি হয়েছে আমাকে বলতে পারো। শ্যানজু ওকে বলে, তুমি ওই অচেনা ছেলেটিকে তোমার নিক নাম কেন বলেছো? তুমি ওকে নিজের আসল নামটা কেন বলনি? প্রাচী বলে, ওকে আমি আমার নিক নেম বলেছি, এতে কি এমন প্রবলেম হয়েছে? কারণ আমি এখানে চাই না কেউ আমার আসল নামটা জানতে পারুক, আমি নিজের আইডেন্টি লুকাতে চাচ্ছি। শ্যানজু বলে, কিন্তু তুমি তোমার নিক নেম শুধুমাত্র তাদেরকেই বলো যারা তোমার অনেক বেশি ক্লোজে থাকে। প্রাচী বলে, আমি বুঝতে পেরেছি তুমি জেলাস ফিল করেছো তাই এমনটি বলছো, আর আমি তোমাকে এখানে ক্যান্ডি খেতে দিচ্ছি, ক্যান্ডি খাও, তোমার রাগ কমে যাবে। আর সাথে এটাও বলে শ্যানজুকে, আমার হাজব্যান্ডই এত বেশি হ্যান্ডসাম, তাহলে আমি কেন অন্য ছেলেদেরকে দেখতে যাব? যেটা শোনার পর শ্যানজু তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। আর প্রাচী বলে, চলো এখন নিজের রাগটা কম করো। শ্যানজু মনে মনে ভাবে, যাক এ তো বলেছে আমি হ্যান্ডসাম, তাহলে বাকি ছেলেদের কাছ থেকে দূরে থাকবে। তখন ওখানে দুটি ছেলে চলে আসে আর যাদের ভিতরে একটি ছেলে এখানে নতুন ছিল। প্রাচী এই কারণে জিজ্ঞাসা করে, এই নতুন ছেলেটিকে, আমরা তো তাকে চিনি না। প্রাচী আর শ্যানজুকে জানানো হয় ছেলেটি অন্য আরেকটি সেক্টর থেকে এখানে এসেছে আর এরপরে ছেলেটি চলে যাচ্ছিল। প্রাচী তখন ছেলেটিকে দেখতে থাকে। শ্যানজু বলে প্রাচীকে, এরকম ভাবে দেখে কোনো লাভ নেই, ওই ছেলেটি অনেক বেশি পাওয়ারফুল আর তোমাকে কখনো পাত্তাই দেবে না।
প্রাচী হেসে বলে, আমার সাথে তো তুমি রয়েছো, তাহলে আমি কেন বাকি সব ছেলেদেরকে দেখতে যাব? আর ওই ছেলের থেকেও বেশি হ্যান্ডসাম তুমি রয়েছো। এরপরে একজন মাস্টার প্রাচীকে একটি জায়গায় নিয়ে আসে, প্রাচীর হাতে একটি কার্ড দেয় আর বলে, তুমি আজ থেকে এই জায়গাতেই থাকবে। আর ওকে রুমের চাবিটাও দিয়েছিল। প্রাচী মনে মনে বলে, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে এখানে আমি কিভাবে থাকতে পারবো? মাস্টার তখন প্রাচীকে কিছু টাকাও দেয়, আর প্রাচী তো এইসব পাওয়ার পর অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা সবাই ওখান থেকে একটি জায়গায় আসে খাবার খাওয়ার জন্য, আর যেখানে তো প্রাচী খুশি হয়ে বলছিল, আজ আমি পেট ভরে খাবার খাবো, কিন্তু দেখা যায় ওখানে থাকা মেয়েটি প্রাচীকে অনেক অল্প খাবার দিচ্ছিল। তাই প্রাচী বলে, আমাকে এত কম খাবার কেন দিচ্ছ, আরো বেশি খাবার দাও। শ্যানজুও মেয়েটিকে বলে যে, প্রাচীকে এখানে তুমি পুরো বাটি ভরে খাবার দাও। তখন একটি ছেলে আসে, আর এখানে বাটি ভরতে ভরতে ও তো একদম পুরো বাটি থেকে আবারও ফেলতে শুরু করে। এরকম ভাবে এখানে প্রাচীকে খাবার খেতে দেয়, যেটা দেখার পর প্রাচী বলে, এত খাবার দিয়েছো আমাকে? কিন্তু ও তো খুশি হয়ে যায়। শ্যানজু রেগে বলে, দাঁড়িয়ে থেকে কি দেখছো, আমাকেও খাবার দাও। তারা দুজনে একদম পুরো বাটি ভরে খাবার এখান থেকে নিয়ে যায়। মেয়েটি বলে, তুমি ওদেরকে এত বেশি খাবার কেন দিয়েছো, আমাদের এটা করা একদমই উচিত হয়নি। ছেলেটি বলে, এতে কি হয়েছে? তারা দুজনে তখন এটা নিয়ে একটু ঝগড়া করে। অন্যদিকে প্রাচী আর ওর ফ্রেন্ডদেরকে দেখানো হয়, তারা সবাই এখানে খাবার খাচ্ছিল আর কথা বলছিল। যেখানে প্রাচী বলে, মাস্টার আমাকে অনেক সুন্দর একটি তরোয়াল গিফট করেছে। যেটা শোনার পর শ্যান শ্যান নামের একটি মেয়ে অনেক বেশি রেগে যায়। ও তো খাবার না খেয়ে দাঁড়িয়ে পড়ে। ওকে এরকম ভাবে রেগে যেতে দেখে প্রাচী কোনো কিছু বুঝতে পারে না। তখন ওদের ভিতরে থাকা একটি ছেলে এখানে জানায় যে, আসলে তুমি তো এখানে আসার পরই অনেক বেশি মাস্টারদের মন জয় করে নিতে পেরেছো, আর মাস্টার তো তোমাকে স্টুডেন্টও বানিয়েছে, এরপরে তোমাকে একটি তরোয়াল গিফট করেছে। আর শ্যান শ্যান অনেক বছর ধরে এখানে চেষ্টা করছে মাস্টারের স্টুডেন্ট হওয়ার, কিন্তু দেখো ও তো স্টুডেন্ট হতে পারেনি, কিন্তু তুমি এখানে আসার পরে স্টুডেন্ট হতে পেরেছো, তাই ও একটু রেগে রয়েছে। এই সব কিছু শোনার পরে প্রাচী বলে, অবশ্যই এতে রাগ করারই বিষয়। আমিও যদি এত বছর ধরে এখানে থাকতাম আর এরকম ভাবে কষ্ট করার পরেও যদি মাস্টারের স্টুডেন্ট না হতে পারে, তাহলে আমিও অবশ্যই শ্যানশ্যানের মতন করে রেগে যাব। এরপরে প্রাচী বলে, আমি শুনেছি সুরা প্যালেসের লোকেরা আমার মমকে মেরে ফেলেছে। এখানে বাকিরা বলে, হ্যাঁ, সুরা প্যালেস অনেক বেশি খারাপ। আর শ্যানজু যেহেতু সুরা প্যালেস থেকে বিলং করে, তাই এইসব কিছু শোনার পর ও একটু রেগে এখান থেকে উঠে যায়। এরপরে ও যখন একা ছিল তখন মাস্টার ওর কাছে আসে আর বলে, তুমি এখানে আসার পর অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারছো, আর আমি তোমাকে একটি তরোয়াল দিচ্ছি, তুমি চাইলে এটা দিয়ে তোমার পাওয়ার আরো বেশি করতে পারবে। শ্যানজু এটা নেওয়ার পর মনে মনে ভাবে যে, আমার তো এখন পাওয়ার বেশি করারই প্রয়োজন রয়েছে। এরপরে তাদের সবাইকে ক্লাসে নিয়ে আসা হয়, যেখানে তাদের ক্লাস নেওয়া হচ্ছিল। একটি মেয়ে জিজ্ঞাসা করে প্রাচীকে, তোমার সাথে যে ছেলেটি বসে রয়েছে এই ছেলেটি তোমার কি হয়? প্রাচী মনে মনে ভাবে, আমি যদি শ্যানজুকে এখানে হাজবেন্ড বলি তাহলে আমার উপরে রেগে যাবে, তাই ও বলে, এই ছেলেটি হচ্ছে আমার ভালো ফ্রেন্ড। এইটা শোনার পর শ্যানজু আবার রেগে যায়। আসলে শ্যানজু তো আশা করেছিল প্রাচী এখানে বলবে এই ছেলেটি আমার হাজবেন্ড, কিন্তু প্রাচী এরকম কিছুই বলেনি। এইটা দেখার পর প্রাচী আবার মনে মনে বলে, এর আবার এখানে কি হয়েছে? আচ্ছা যাই হোক। তখন এখানে মাস্টার চলে আসে, এদের সবাইকে লেকচার দিতে শুরু করে। কিন্তু মাস্টারের এই লেকচারটা অনেক বেশি বোরিং ছিল। শ্যানজু তো ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু দেখা যায় প্রাচী এখানে ঘুমাতে চাচ্ছিল। মাস্টার এটা দেখতে পায়, তাই এখানে ইশারা করে প্রাচীকে বলে যেন প্রাচী মনোযোগ দিয়ে ওনার সব লেকচারগুলো শোনে। এরপরে ক্লাস শেষ হয়ে যায়। শ্যানজু এখান থেকে চলে যেতে নিচ্ছিল, প্রাচী শ্যানজুর কাছে আসে আর বলে, চলো আমরা বাকি ফ্রেন্ডদের সাথে খাবার খেতে যাই। এতে শ্যানজু ওকে মানা করে আর বলে যে, তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি যাও, আমার খাওয়ার ইচ্ছা নেই। প্রাচী বলে, প্লিজ তুমিও চলো, তুমি হয়তো কখনো এরকম ভাবে ফ্রেন্ডদের সাথে বসে খাবার খাওনি, অনেক মজা হবে। এরপরে তারা সবাই একসাথে বারবিকিউ করছিল। এখানে শ্যানশ্যানও আসে, অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে রয়েছিল। এরপরে প্রাচীকে বলে, তুমি কি জানো তুমি এখানে আসার পর থেকে মাস্টার তোমাকে একটু বেশি ফেভার করতে শুরু করেছে। আমি তো এখানে কতদিন ধরে রয়েছি, কিন্তু মাস্টার কেন আমার সাথে এমনটি করছে না? তখন ওখানে মাস্টার আসে, ওর কথাগুলো শোনার পর হার্ড হয়েছিল। মাস্টার ওকে থামতে বলে। শ্যান বলে, মাস্টার আমি কতদিন ধরে এখানে রয়েছি, কিন্তু আপনি কেন আমাকে প্রাচীর মতন ফেভার করছেন না? প্রাচীর ভিতর এমন কি রয়েছে? তখন মাস্টার রেগে গিয়ে ওকে মারার জন্য হাত তুলেছিল। তখন শ্যান বলে, থেমে কেন যাচ্ছেন, আমাকে মারুন, কিন্তু সত্যিটা তো লুকিয়ে রাখতে পারবেন না যে এখানে সকল মাস্টাররা প্রাচীকে একটু বেশি ফেভার করতে থাকে। এইসব কথাগুলো শোনার পর প্রাচী তখন মনে মনে ভাবে, যে করেই হোক না কেন শ্যানের এই রাগটা দূর করতে হবে, আর আমি শ্যানকে সত্যি কথা বলবো। তাই ও শ্যানের সাথে দেখা করে।
শানকে বলে, আসলে মাস্টার আমাকে এই কারণেই বেশি ফেভার করছে। আমার মম সে এখানকার স্টুডেন্ট ছিল, যার কারণে মাস্টার আমাকে একটু সাহায্য করেছে যাতে করে আমি আমার মমের মতন হতে পারি। কিন্তু তুমি অনেক বেশি ভালো, আর মাস্টার তোমাকে অনেক বেশি ভালোবাসে। ওর কথাগুলো শোনার পর শান ওর উপরে যে রাগ করেছিল ওই রাগটাও দূর হয়ে যায়। তাদের দুজনের ভিতরে আবারও ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। তারা সবাই একসাথে খাবার খেতে বসে, যেখানে শাঞ্চু বলছিল, তুমি তাহলে দেখছি ওকে মানিয়ে নিয়েছো। এতে প্রাচী বলে, হ্যাঁ, আমি যে কাউকে অনেক সহজেই মানিয়ে নিতে পারি। শাঞ্চু বলে, হ্যাঁ, তুমি এই কাজটা অনেক ভালোভাবেই করতে পারো। এরপরে তারা সবাই মিলে একসাথে এখানে আবারও বারবিকিউ করতে থাকে। তখন বাকিরা কথা বলতে থাকে। আমরা জানতে পেরেছি কিছুদিন পর অনেক বড় একটি এক্সাম কম্পিটিশন হবে, আর ওখানে আমাদের সবাইকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি আমরা ভালো কিছু করতে না পারি তাহলে জিততে পারবো না। এরপরে সবাই ড্রিঙ্ক করছিল, আর সুরা প্যালেসের কথা বলে যে ওখানকার লোকজনেরা অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে। এই সব কিছু শোনার পর এখানে শাঞ্চু একটু আপসেট হয়ে যায়। এরপরে তারা সবাই ড্রিঙ্ক করে। তাদের ভিতরে থাকা ছেলেটি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। প্রাচী বলে, একটুতে তুমি ড্রাঙ্ক হয়ে গিয়েছো। এরপরে তারা স্টার দেখতে পায়। প্রাচী বলে, এখন তাড়াতাড়ি তোমরা সবাই নিজেদের ইচ্ছাগুলো বলতে থাকো। একজন তো বলছিল তাদের অনেক বেশি পাওয়ারের প্রয়োজন রয়েছে। এরপর প্রাচী শাঞ্চুকে জিজ্ঞাসা করে, তুমি কি উইশ করেছো? এখানে শাঞ্চু বলে, আমার কাছে উইশ করার মতো সেরকম কিছুই নেই। প্রাচী বলে, সত্যি করে বলো তুমি কি উইশ করেছো, আর তুমি যা উইশ করবে আমি ওটাই তোমাকে নিয়ে এসে দেবো। শাঞ্চু বলে, তাহলে তুমি কি আমার জন্য স্টার নিয়ে আসতে পারবে? প্রাচী বলে, আমি তোমাকে এই কথা বলেছি, তাহলে তুমি মজা করে এইটা বলেছো? ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আছি। ওখান থেকে প্রাচী চলে যায়। অনেকক্ষণ হয়ে যায়। তারা এখানে অপেক্ষা করছিল প্রাচীর আসার। একটু পর শাঞ্চু দেখতে পায় প্রাচী ফিরে এসেছে। প্রাচী তো এখানে স্টার নিয়ে আসতে পারেনি, কিন্তু ও জোনাকি পোকা নিয়ে এসেছে। প্রাচী বলে, দেখো এগুলো দেখতে স্টারের মতন, এরাও রাতের অন্ধকারে আলো দিতে থাকে, তাই এরা স্টারের মতনই। এইসব দেখার পর শাঞ্চু প্রথমে ইমোশনাল হয়ে যায়, কিন্তু এরপরে তো প্রাচীর উপরে অনেক ইমপ্রেস হয়ে যায় যে প্রাচী ওর জন্য এই সব কিছু করেছে। প্রাচী বলে, তুমি খুশি হয়েছো? দেখো আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার ইচ্ছাটা পূরণ করে দেব, আর আমি এমনটি করেছি। তখন শাঞ্চু ওর দিকে তাকিয়ে থাকে। এরপরে ওর দিকে এগিয়ে আসতে থাকে। আসলে ও এইসব ধরতে গিয়ে নিজের অবস্থা 12টা বাজিয়েছে। পুরো শরীরে পাতা দিয়ে ভরে গিয়েছে। শাঞ্চু ওই সব কিছু পরিষ্কার করে দিচ্ছিল। প্রাচীর কাছে এই বিষয়টি অনেক বেশি ভালো লাগে। এরপরে তারা সবাই ড্রাঙ্ক হয়ে একটি জায়গায় একসাথে বসে থাকে, যেখানে দেখা যায় প্রাচীর শাঞ্চুকে কিছু একটা বলার চেষ্টা করছিল। ও শাঞ্চুকে বলে যে, দেখো আজ আমি তোমার সাথে কত ভালো সময় কাটাতে পেরেছি। আর ও শাঞ্চুকে এটাও বলছিল, আমার মনে হয় না পরের বছর আমি এরকম সময় কাটাতে পারবো, কারণ আমার কাছে খুব অল্প সময় রয়েছে। প্রাচীর কথাগুলো শাঞ্চু শোনার পর একটু আপসেট হয়ে যায়, আর ও ভাবছিল যে আমি প্রাচীর সাথে ফ্রেন্ডশিপ তো করতেই পারি। কিন্তু শাঞ্চু যখন ভিতরে এসেছিল তখন সুরা প্যালেসের ওই দুইটি লোক এখানে শাঞ্চুর সাথে দেখা করতে আসে। শাঞ্চুকে বলে, আপনি কি ভুলে গিয়েছেন আপনি এখানে কি করতে এসেছেন? আর মাস্টার বলেছে আপনি যেন তাড়াতাড়ি ওই মেয়েটির ভিতর থেকে জেট বের করতে পারেন, কিন্তু আপনি তো এরকম কোনো কিছুই করছেন না। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখন ওই মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছেন। এমন তো নয় যে ওই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করবেন। এতে শাঞ্চু বলে, তোমরা দুজনে ভুল ভাবছো। আমি তো এখানে শুধু প্রাচীর সাথে একটু ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছি, যাতে করে প্রাচী আমাকে বিশ্বাস করে। এরপর আমি খুব সহজেই প্রাচীর ভিতর থেকে আমাদের প্যালেসের জেটটা বের করতে পারবো। এইটা শোনার পর ওরা দুজনে বলে, ঠিক আছে, আমরা দুজনে তাহলে আপনাকে এমনটি করতে সাহায্য করব। লোকগুলো শাঞ্চুকে বলে যে প্রথমে আপনার অ্যাটিটিউড একটু কম করতে হবে, আপনি সবসময় অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে থাকেন। এরপরে আবার বলে শাঞ্চুকে, আর আপনার রাগও একটু কন্ট্রোল করতে হবে। আপনি আজ থেকে প্রাচীর সাথে অনেক ভালো ব্যবহার করবেন, আর রাগ তো একদমই করবেন না, তাহলে প্রাচী আপনাকে অনেক বেশি বিশ্বাস করে ফেলবে। শাঞ্চু বলে, কি বলতে চাচ্ছো যে আমি অনেক বেশি রাগ করি আর সবসময় শুধু রাগ দেখাতে থাকি? বাইরে আসার পর মেয়েটি এখানে বলে, আমার তো মনে হয় ইয়াং মাস্টার শুধু বাহানা দিচ্ছে, সত্যি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। এতে ছেলেটি বলে, আমার ইয়াং মাস্টারের উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। পরের দিন প্রাচীকে মাস্টারের সাথে দেখানো হয়। মাস্টার প্রাচীকে বলে, আজ এখানে তোমার প্রথম প্র্যাকটিস শুরু হবে, আর আমি প্রথমে তোমাকে তরোয়াল কন্ট্রোল করা শেখাবো। প্রাচী বলে, সত্যি আপনি আমাকে এমনটি শেখাবেন? মাস্টার নিজের পাওয়ার ইউজ করতে শুরু করে আর বলেছিল, তোমাকে তো আজ এটা করতেই হবে। প্রাচী তখন তরোয়ালের উপরে উঠে পড়ে আর ও ব্যালেন্স করতে থাকে। দেন বলে, এটা তো সত্যি অনেক বেশি সুন্দর।
মাস্টার প্রাচীকে বলে সন্ধ্যা পর্যন্ত তুমি এখানে প্র্যাকটিস করো। মাস্টার চলে যাওয়ার পর প্রাচী এখানে তখন ওর অন্য একটি মাস্টারের কথা মনে করে, আর ওই মাস্টারই তো বলেছিল যে সুরা প্যালেস তোমার মমকে মেরে ফেলেছে। প্রাচী বলে এই সুরা প্যালেসটা আসলে কোথায়। অন্যদিকে বাকি সব মাস্টারদেরকে দেখানো হয়, তারা সবাই এখানে প্রাচীকে নিয়ে কথা বলছিল। আর প্রাচীকে একটি মিশনে পাঠানো হয় যেই জায়গাতে স্যাঞ্জু সবার আগে চলে যায়। আর ও বলছিল এই প্রাচী এখনো কেন এখানে আসেনি, ওর তো আবার আগে চলে আসার কথা ছিল। তখনই ওপর থেকে শব্দ শুনতে পায় আর দেখতে পায় প্রাচী তো ওপর থেকে পড়ছে। ও তাড়াতাড়ি করে প্রাচীকে এখানে ক্যাচ করে নেয়। প্রাচী বলে তুমি আমাকে এত উপর থেকে কিভাবে ক্যাচ করতে পারলে। এখানে স্যাঞ্জু বলে তুমি যত উপর থেকেই পড়ো না কেন, আমার তো উচিত হবে তোমাকে ক্যাচ করা। প্রাচী এটা শোনার পর একটু নার্ভাস হয়ে যায়, ওর কাছ থেকে দূরে সরে যায়। তাদের দুজনের কাছে এখানে একটি ম্যাপ দেওয়া হয়েছিল। স্যাঞ্জু প্রাচীকে বলে এখানে আমাদেরকে প্রতিটা পা অনেক বেশি সাবধানে বুঝে শুনে ফেলতে হবে। তারা দুজনে একটি রেস্টুরেন্টে আসে, এখানে বাকি ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। স্যাঞ্জু নিজের পাওয়ার ইউজ করে ওই ছেলেটিকে শিক্ষা দেয়। এটা দেখার পর প্রাচী বলে আমি তো জানি না তোমার কাছে এত বেশি পাওয়ার রয়েছে। স্যাঞ্জু বলে হ্যাঁ আমার কাছে অনেক বেশি পাওয়ার রয়েছে, আর এখানে আমার একদমই রাগ হচ্ছে না, বরং আমার তো ইচ্ছা করছে কাউকে মেরে ফেলতে। প্রাচী বলে তোমার এখানে কাউকেই মারতে হবে না। তখন বাকি ফ্রেন্ডরা বলে যারা দুজনে এখানে মেয়ে ছিল, এখানে প্রাচী আর স্যাঞ্জুকে বলে এই হোটেলে শুধুমাত্র দুটি রুম রয়েছে, একটি রুমে তো আমরা দুজনে থেকে যাব, অন্য আরেকটি রুমে তোমরা দুজনে থাকবে। তখন স্যাঞ্জু আর প্রাচী দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। মেয়ে দুটি বলে ঠিক আছে তাহলে আমরা আমাদের নিজেদের রুমে যাচ্ছি, তোমরা দুজনে নিজেদের খেয়াল রেখো। এরপর প্রাচী আর স্যাঞ্জু রাতে বের হয় একটু হাঁটার জন্য। তারা দুজনে এখানে হাঁটছিল। আর প্রাচী বলে তুমি কি জানো সুরা প্যালেস আসলে কোথায়, আমি শুনেছি ওই প্যালেস একদমই ভালো না। স্যাঞ্জু বলে তুমি যদি তোমার সামনে কাউকে পাও সে সুরা প্যালেস থেকে এসেছে তাহলে তুমি কি করবে। প্রাচী বলে এখনো সেরকম কিছু ভাবিনি, তবে আমি তাকে শাস্তি দেব, কারণ ওই প্যালেসের কারণে আমার মম মারা গিয়েছে। এখানে স্যাঞ্জু বলে আমি যদি তোমাকে বলি আমি সুরা প্যালেস থেকে এসেছি তাহলে তুমি কি করবে, বিশ্বাস করবে আর আমার সাথে কি করবে। প্রাচী বলে আমি জানি তুমি মজা করছো, আর তোমার মতন ছেলে কখনোই সুরা প্যালেস থেকে আসতে পারে না। এরপরেও তুমি যদি সুরা প্যালেস থেকে এসে থাকো আমি তোমাকে কিছুই করব না, হয়তোবা তোমাকে জোর করেছে সুরা প্যালেসে যাওয়ার জন্য তাই তুমি গিয়েছো। ওর কথাগুলো শোনার পর স্যাঞ্জু তো মনে মনে অনেকটাই খুশি হয়ে যায়। এরপরে প্রাচী এখানে একটি পিঙ্ক কালারের পাথর বের করে। স্যাঞ্জুকে বলে তুমি এটা নিজের কাছে রেখে দাও, এটার মাধ্যমে আমরা দুজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবো। স্যাঞ্জু বলে এটা রেখে আমি কি করব, এরকম তো সবার কাছেই রয়েছে, তাই এটা কোনো স্পেশাল পাথর না যে আমার রাখতে হবে। প্রাচী বলে কে বলেছে এটা সবার কাছে রয়েছে, এটা আমি কাউকেই দেইনি, তোমাকেই প্রথম দিচ্ছি, তাই রেখে দাও। এরপরে প্রাচী ওখান থেকে চলে আসে, যেখানে হঠাৎ করে ওই ছেলেটি প্রাচীকে কিডন্যাপ করে নিয়ে আসে, যেই ছেলেটির সাথে প্রাচীর রেস্টুরেন্টে ঝগড়া হয়েছিল। অন্যদিকে দেখানো হয় স্যাঞ্জুকে, ও তো নিচে সুরা প্যালেসের লোকদের সাথে দেখা করতে এসেছিল আর এখানে কিছু কথা বলছিল। তখন ও জানতে পারে প্রাচীকে কিডন্যাপ করা হয়েছে। অন্যদিকে ওই ছেলেটি প্রাচীকে একটি জায়গায় নিয়ে আসে আর প্রাচীকে বলছিল তোমার কারণে আমার অবস্থা খারাপ হয়েছে, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আর এখানে কেউ তোমাকে বাঁচাতেও আসবে না। ও তো প্রাচীকে মেরে ফেলার জন্য দেখা যায় একটি ছুরি নিয়ে প্রাচীর দিকে এগিয়ে আসছিল। প্রাচী এতে অনেক ভয় পেয়ে যায়, ওকে থামতে বলে। তখন এখানে স্যাঞ্জু চলে আসে, ওকে ছুরি দিয়ে আঘাত করে। স্যাঞ্জুকে দেখার পর প্রাচী বলে তোমার মনে হয় না তুমি একটু দেরি করে এসেছো। এতে স্যাঞ্জু বলে আমার মনে হয় না আমি দেরি করে এসেছি, আর তুমি কোনো স্বপ্ন দেখছো না। এরপরে তারা ছেলেটিকে কিছু জিজ্ঞাসা করে আর দুজনে ওখান থেকে বের হয়ে আসে। তারা হাঁটতে হাঁটতে একটি গুহার কাছে চলে আসে। এই গুহাটি দেখার পরে এখানে স্যাঞ্জুর মাথায় পেন হতে থাকে। আসলে এই জায়গাতেই স্যাঞ্জুকে ছোটবেলায় ওই লোকটি বন্দি করে রেখেছিল, তাই জায়গাটি দেখার পর ওর মাথায় অনেক বেশি পেন হতে থাকে। কিন্তু প্রাচী এই জায়গাটা চিনতে পারে না। ওই স্যাঞ্জুর অবস্থা খারাপ দেখার পর স্যাঞ্জুকে বলে তুমি আমার সাথে সাথে আসো, আমি তোমার সাথে রয়েছি, তোমার কিছুই হবে না। তারা দুজনে ভিতরে আসে, যেখানে অনেক লোকজনদেরকে দেখতে পায়। আসলে এরা সবাই তো তাদের শহর থেকে হারিয়ে গিয়েছিল আর এখানে বন্দি করে রাখা হয়েছে। প্রাচী ভিতরে আসার পর জায়গাটি দেখার পর ওর মনে পড়ে যায় যে ও তো স্বপ্নের ভিতরে এই জায়গাটি দেখেছিল, আর বুঝতে পারে এই কারণে এখানে ওই শরীরটা খারাপ হচ্ছে, কারণ এখানে ওকে ছোটবেলায় বন্দি করে রাখা হয়েছিল। এরপর প্রাচী আর স্যাঞ্জু এখানে তাদের ফ্রেন্ডদেরকেও দেখতে পায়, ওদেরকেও এখানে বন্দি করে রাখা হয়েছিল। একজন ফ্রেন্ড এখানে বলে প্রাচীকে তুমি একদমই এইসব কিছুতে হাত দিও না, যদি হাত দাও তাহলে তোমার হাত পুড়ে যাবে। কিন্তু স্যাঞ্জু নিজের সব পাওয়ার ইউজ করে ওই সব কিছু সরাতে থাকে, আর এইটা দেখার পর বলছিল ফ্রেন্ডরা যে তুমি তো এটা করতে পেরেছো। প্রাচী বলে দেখো তোমার হাতও একটু একটু পুড়ে গিয়েছে, আর ও কোনো কিছু না বলে
এখানে তখন ওর হাতে এরপর একটি রুমাল দেয় এখানে শ্যানজুকে যে তুমি এটা তোমার সাথে রেখে দাও। প্রাচী ওখান থেকে বাইরে আসে আর শ্যানজু যে ওকে দিয়েছিল যে এটার মাধ্যমে যোগাযোগ করবে ওই জিনিসটা বের করে। এরপর আমরা দেখতে পাই শ্যানজু ওই লোকটির সাথে দেখা করে যে লোকটি কিনা ছোটবেলায় ওকে বন্দি করে রেখেছিল। লোকটিকে দেখার সাথে সাথে এখানে শ্যানজু অনেক রেগে যায় আর বলে এবার আমি আপনাকে কিছুতেই ছাড়বো না, আপনাকে মেরে ফেলবো। লোকটি এখানে শ্যানজুকে বোঝানোর চেষ্টা করে আমি এই সব কিছু তোমার ভালোর জন্যই করেছি, কিন্তু শ্যানজু ওর কোনো কথাই না শুনে নিজের সব পাওয়ার ইউজ করে ওই লোকটির ওপরে, যার কারণে ও অনেক দুর্বল হয়ে যায়। তখন এখানে প্রাচী চলে আসে, ওকে হাক করে নেয় আর বুঝতে পারে শ্যানজু অনেক বেশি দুর্বল হয়েছে। আর লোকটি এখনো এখানেই দাঁড়িয়েছিল আর বারবার শুধু শ্যানজুকে এটাই বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে ও সবকিছু করেছে শ্যানজুর জন্য, কিন্তু শ্যানজু কোনো কথাই শোনে না, ওই লোকটির উপরে আক্রমণ করতে চায়। প্রাচী আসার পরে শ্যানজুকে থামতে বলেছিল। একটু পরে ওখানে আরো একটি ছেলে আসে, ওদের দুজনকে এখানে সাহায্য করতে এসেছিল আর বলে আমাদের সাথে চলো। তারা ওখান থেকে ফিরে আসে, বাকিরা ওদের দুজনের অপেক্ষা করছিল। আর এখানে সবাই শ্যানজুকে দেখার পর শ্যানজুর ওপরে সন্দেহ করছিল যে শ্যানজু আসলে কি সুরা প্যালেস থেকে এখানে এসেছে কিনা। এর পরের দিন ভাই চলে আসে প্রাচীর সাথে দেখা করতে আর প্রাচীকে বলে আমার তোমার সাথে কিছু কথা বলার রয়েছে, তাই শ্যানজুকে এখান থেকে বাহিরে যেতে বলো। প্রাচী বলে কিন্তু শ্যানজু এখন আমাদের ফ্যামিলিরই একজন, তাই শ্যানজু এখান থেকে যাবে না। ভাই বলে ঠিক আছে, তোমার সাথে তোমার সেক্টরের মাস্টার কথা বলতে এসেছে। মাস্টার তখন ভিতরে আসে আর যিনি তো প্রাচীর বাবা এখানে শ্যানজুকে ইশারা করে, তাই শ্যানজু এখান থেকে বের হয়ে যায়। মাস্টার এখানে প্রাচীকে সব সত্যি কথা বলতে থাকে যে আমার বিয়েটা দ্বিতীয়বারের মতন যে মেয়েটির সাথে হয়েছিল ওই মেয়েটি আমার সাথে বিয়ে হওয়ার আগে প্রেগনেন্ট ছিল, মানে ওর কাছে যে মেয়েটি ওটা আমার আসল মেয়ে না। আমার দ্বিতীয় ওয়াইফ মারা যাওয়ার সময় বলেছিল যেন আমি ওর মেয়ের দেখাশোনা করি, আমার আসল মেয়ে হচ্ছে তুমি। প্রাচী এখানে সব সত্যি কথাগুলো জানার পর অবাক হয়ে যায় আর প্রাচীর বাবা এখানে প্রাচীকে বলে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, তুমি কি এখনো শ্যানজুর সাথেই থাকতে চাও? এতে প্রাচী বলে হ্যাঁ আমি শ্যানজুর সাথেই থাকতে চাই, কারণ আমার শ্যানজুকেই ভালো লাগে। বাবা বলে ঠিক আছে, তুমি যেহেতু এই ডিসিশন নিয়েছো তাহলে এটাই হবে। পরের সিনে দেখানো হয় এরা সবাই একসাথে একটি জঙ্গলের ভিতরে এসেছিল। আসলে এদেরকে তো একটি মিশন কমপ্লিট করার জন্য এখানে পাঠানো হয়েছে, কিন্তু তখন এখানে সুরা প্যালেস থেকে একটি মেয়ে চলে এসেছিল আর প্রাচীর উপরে অ্যাটাক করে। দেন প্রাচী ওদের থেকে আলাদা হয়ে যায়। শ্যানজু এটা ভালো করে বুঝতে পারে আর প্রাচী বুঝতে পারছিল না ও এখন কোথায় রয়েছে। আর প্রাচী এটাও বুঝতে পারে ওর ভিতরে যে জেট পেন্ডেন্টটি ছিল এটা এখন আর ওর কাছে নেই। অন্যদিকে মেয়েটিকে তখন শ্যানজু ধরে নিয়েছিল আর ওকে বলে তুমি আমাকে পেন্ডেন্টটি ফিরিয়ে দাও। মেয়েটি ওকে পেন্ডেন্টটি ফিরিয়ে দেয়। শ্যানজু ওকে জিজ্ঞাসা করতে থাকে সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছো। মেয়েটি বলে আমি আপনাকে সব সত্যি কথা বলে দিচ্ছি, এই জেট পেন্ডেন্টের দুইটি অংশ রয়েছে, আপনি চাইলে একটি অংশ প্রাচীর ভিতরে রেখে দিতে পারেন আর একটি অংশ আপনি ফিরে গিয়ে আপনার মাকে দেবেন। শ্যানজু বলে এতে কি গ্যারান্টি রয়েছে তুমি এখানে সত্যি কথা বলছো? মেয়েটি বলে আপনি আমাকে বিশ্বাস করুন বা না করুন এটাই সত্যি, আর আপনাকে তো একবার হলেও সুরা প্যালেসে ফিরে যেতে হবে। অন্যদিকে প্রাচীর সাথে একটি ছেলের দেখা হয়ে গিয়েছিল। প্রাচী ওই ছেলেটিকে সাহায্য করে। ছেলেটি বলে তুমি কি জানো আমি সুরা প্যালেস থেকে এখানে এসেছি, আর তোমার হাজবেন্ড মানে শ্যানজু ও কিন্তু সুরা প্যালেসেই থাকে আর ও হচ্ছে সুরা প্যালেসের ইয়াং মাস্টার। এই সবকিছু শোনার পর এখানে প্রাচী বলে জানি না আমার হাজবেন্ড কোথা থেকে এসেছে, কিন্তু ও কোনো মনস্টার নয়, আমার জন্য বেস্ট হাজবেন্ড। ওর কথাগুলো এখানে শ্যানজু শুনতে পায় আর প্রাচী এটাও বলছিল আমি শ্যানজুকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না, আমার সাথেই রেখে দেব। শ্যানজু কথাগুলো শোনার পর অনেকটাই খুশি হয়েছিল। এখানে ও প্রাচীকে হাগ করে নেয়। এরপরে প্রাচীকে বলে তুমি তো আমার সত্যিটা জেনে গিয়েছো, এখন কি আমার সাথে থাকতে তোমার ভয় করবে? প্রাচী বলে একদমই না, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। আর প্রাচী অনেক বেশি কনফিউজ ছিল, তাই এখানে বলে শ্যানজু তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সবকিছু ভালোভাবে বলবো। তারা দুজনে একটি জায়গায় আসে যেখানে অনেক বেশি জনাকি পোকা ছিল আর সিনটা অনেক ভালো ছিল। এখানে প্রাচীকে সবকিছু ভালো করে বুঝিয়েছিল আর বলে আমাকে একবারের জন্য সুরা প্যালেসে যেতে হবে। প্রাচী বলে কিন্তু তুমি ওখানে যাওয়ার পর যদি ফিরে না আসো। শ্যানজু বলে তুমি আমাকে বিশ্বাস করো আর আমাকে 3 দিনের সময় দাও। এরপরে সুরা প্যালেসের কুইনকে দেখানো হয়। শ্যানজু চলে আসে দেখা করতে, জেট পেন্ডেন্ট বের করে দেয় আর বলেছিল এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি আর এখন আমি সুরা প্যালেসটা ছেড়ে দিতে চাই। এতে কুইন বলে তুমি কি শিওর যে তুমি আমাদের প্যালেসটা ছেড়ে দেবে? তাহলে তোমাকে এখানে সবার সামনে হাঁটু গেড়ে বসতে হবে আর তোমার কাছে যে ড্রেসটি রয়েছে ওটাও খুলে দিতে হবে। শ্যানজু তখন এমনটি করেছিল, ও সবার সামনে হাঁটু গেড়ে বসে এখানে এটাই বলে যে আমি আর সুরা প্যালেসে থাকবো না।
অন্যদিকে সেক্টরে সকল মাস্টারদেরকে দেখানো হয়। মাস্টাররাও এতক্ষণে জানতে পেরেছিল সাহায্য আসলে সুরা প্যালেসের ইয়াং মাস্টার। বলছিল এখন আমরা কি করব, আর ও তো এখন সুরা প্যালেসটাও ছেড়ে দিয়েছে। তখন একটি ছেলে আসে আর বলে সাহায্য যেহেতু নিজের প্যালেস ছেড়ে দিয়েছে তাহলে আমি সাহায্যকে আমার সেক্টরে নিব, আর আপনি ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না। এরপরে প্রাচীর বাবা প্রাচীর সাথে দেখা করে আর প্রাচীকে বলে তুমি হয়তো এতক্ষণে সব সত্যিটা জানতে পেরেছো, এরপরেও কি তুমি শ্যাঞ্জুর সাথে থাকতে চাচ্ছ? আর শ্যাঞ্জু ওর প্যালেসটাও ছেড়ে দিয়েছে। প্রাচী বলে হ্যাঁ, আমি শ্যাঞ্জুর সাথেই থাকতে চাই, কারণ আমি একমাত্র শ্যাঞ্জুকেই লাইক করি, আর ও তো প্যালেসটাও ছেড়ে দিয়েছে, তাই আমরা দুজনে একসাথে থাকতে পারবো। তখন ওই ছেলেটি বলে তোমরা দুজনে কোনো চিন্তা করো না, তোমরা দুজনে আমার সেক্টরে এসে থাকতে পারবে। প্রাচী এসব কিছুতে অনেক খুশি হয়ে যায় আর প্রাচীকে বলে দেওয়া হয় শ্যাঞ্জু এখন কোথায় রয়েছে। প্রাচী তাড়াতাড়ি শ্যাঞ্জুর সাথে দেখা করতে আসে, শ্যাঞ্জুকে এখান থেকে মুক্ত করে বাইরে নিয়ে আসে, যেখানে বাইরে সবাই দাঁড়িয়ে ছিল। প্রাচী বলে সবাই আমাকে সাহায্য করেছে তোমাকে মুক্ত করে নিয়ে আসার জন্য। শ্যাঞ্জু বলে তোমার ভয় করেনি? তুমি আমাকে বাঁচানোর জন্য এনাদের সবার সাথে এরকম ভাবে লড়ে গিয়েছো। প্রাচী বলে ভয় লাগার কি রয়েছে, আমি তো তোমাকে ভালোবাসি আর সবাই আমাকে সাহায্য করেছে। শ্যাঞ্জু এটা দেখে অনেক খুশি হয়ে যায় যে প্রাচী ওর জন্য এত সব কিছু করেছে। আর প্রাচী বলে আমরা দুজনে এখন একসাথে থাকতে পারবো, চলো আমরা দুজনে বাসায় ফিরে যাই। দুজনে একে অপরের সাথে এখান থেকে যাচ্ছিল, আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। বাই বাই।